মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ্রা, অন্য মেয়েরা কোথায়? তারা জয়েন করছে না কেন? মিস আমি জানি না ঠিক তারা কোথায়, সবার আগে আমি জয়েন করছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন তাহলে শুরু করি। আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। শুভ্রা ছাড়া আর কেউ হোমওয়ার্ক জমা দাওনি? শুভ্রা ছাড়া আর কেউ মিস হোমওয়ার্ক? কি এই সপ্তাহে তো হোমওয়ার্ক দেওয়া হয় না, গত সপ্তাহে দেওয়া হয়েছিল। না, এই সপ্তাহে তো ক্লাসই হয়নি। জি, গত এই সপ্তাহেরটা তো সপ্তাহে জমা দিয়েছি। একজন দিয়েছে, দুজন দেয়নি তো। নাগরিকের বৈশিষ্ট্য সমূহ ছিল। আচ্ছা, বাড়ির কাজগুলো এখন একটু দেখে নেই। প্রথম কাজটা ছিল যে নাগরিকের বৈশিষ্ট্যগুলা। নাগরিক একটি নির্দিষ্ট রাষ্ট্রে বাস করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে, রাষ্ট্রের প্রতি। আচ্ছা দাঁড়াও, আমি তো স্ক্রিন শেয়ার দেইনি, এক মিনিট। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে বাড়ির কাজ এক, নাগরিকের বৈশিষ্ট্য সমূহ। নাগরিক একটি নির্দিষ্ট রাষ্ট্রে বাস করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকে, রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, রাষ্ট্রের আইন মেনে চলে। নাগরিকত্ব হচ্ছে রাষ্ট্র কর্তৃক মর্যাদা। দ্বিতীয় বাড়ির কাজ হচ্ছে শ্রেণী বিভাগ করা, নাগরিকত্ব অর্জনের উপায়গুলা। তোমরা জানো যে নাগরিকত্ব অর্জনের প্রধানত দুটি উপায়, জন্মসূত্রে আর হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মসূত্রে আর অনুমোদন সূত্রে আমাদের মনে আছে না? জন্মসূত্রে হচ্ছে
বাবা মা যে দেশের হবে সন্তানও সে দেশের নাগরিকত্ব পেয়ে যাবে। আর অনুমোদন সূত্র হচ্ছে সম্পত্তি ক্রয় বা বিয়ে করার মাধ্যমে বা আবেদন করার মাধ্যমে, রাজনৈতিক আশ্রয় চাওয়ার মাধ্যমে, মিস, এটা তো কতগুলো ছিল না। শর্ত কতগুলো শর্ত পালন করার মাধ্যমে। হ্যাঁ বলো, কি বলছিলে? মিস, এটা ছিল না, আমাদের ছিল যে নাগরিকের বৈশিষ্ট্যগুলোর তালিকা, নাগরিক ও সুনাগরিকের মধ্যে পার্থক্য, আর অধিকারের দুটি বৈশিষ্ট্য লিখো, এই তিনটা ছিল। আচ্ছা, নাগরিক আর সুনাগরিকের পার্থক্য। নাগরিকের গুলো তো আমরা নাগরিকের সংজ্ঞা একটু আগে পেলাম নাগরিকের বৈশিষ্ট্যের মধ্যে। আর সুনাগরিকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সুনাগরিক বলতে বোঝায় যারা বুদ্ধিমান, যে সকল সমস্যা তারা সহজে সমাধান করতে পারে, যাদের বিবেক আছে, যারা অন্যায় অন্যায় পার্থক্য করতে পারে, অসৎ কাজ থেকে বিরত থাকে, আত্মসংযমী হয়, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিতে পারে, এমন গুণসম্পন্ন ব্যক্তি সুনাগরিক। এগুলো হচ্ছে সুনাগরিকের বৈশিষ্ট্য। আর বাম পাশে হচ্ছে নাগরিকের বৈশিষ্ট্য। বাড়ির কাজ 4 ছিল অধিকারের 2টি বৈশিষ্ট্য। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলি সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। আর এর মূল লক্ষ্য হচ্ছে সর্বজনীন কল্যাণ সাধন করা। তো আমরা কোন জায়গায় শেষ করছিলাম তোমাদের মনে আছে? মিস আমরা আজকে অধিকারের অধিকারের শ্রেণী শ্রেণী বিভাগ বিভাগ করবো। রাখতে পড়ানোর কথা ছিল। আবার বলো। অধিকারের শ্রেণী বিভাগ পড়ার কথা ছিল আজকে। আচ্ছা, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অধিকারের শ্রেণী বিভাগ থেকে হচ্ছে পাশেই লেখো 3/4 এর জন্য। এখান থেকে উদ্দীপক আসে। তোমাদের উদ্দীপকের মধ্যে কতগুলো অধিকারের বৈশিষ্ট্য দিয়ে তারপর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে এখানে কোন ধরনের অধিকারের কথা বলা হয়েছে বা তোমার পাঠ্যক্রমের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। তো অধিকারের শ্রেণী বিভাগের জায়গায় 3/4 লিখো। অধিকার প্রধানত 2 প্রকার, নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। নৈতিক অধিকার মানুষের বিবেক, সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। যেমন আমি দুর্বল, হ্যাঁ, তাই আমি কারো সাহায্য চাইছি। এক্ষেত্রে সে আমাকে সাহায্য করবে এটা কিন্তু নিশ্চিত না, সে সাহায্য নাও করতে পারে। ধরো আমার টাকার প্রয়োজন এই মুহূর্তে, আমি একজনের কাছে ধার চাইলাম, সে আমাকে দিতেও পারে নাও দিতে পারে। সে যদি না দেয় সেক্ষেত্রে কি আমি তাকে শাস্তি দিতে পারি? সেদিন আমাকে, আমি যদি ধরো শুভ্রার কাছে ধার চেয়েছি, শুভ্রা যদি আমাকে ধার না দেয় আমি কি তাকে শাস্তি দিতে পারি? নো মিস। ও ম্যাম। সেটাই বলছিলাম, এটাতে শাস্তি দেওয়া যায় না। এটা হচ্ছে নৈতিক অধিকার। শুভ্রার যদি নৈতিকতা নীতিবোধ থাকে তাহলে সে আমার বিপদে এমনিতেই এগিয়ে আসবে, আমাকে সে অর্থ সাহায্য করবে। আর আইনগত অধিকার হচ্ছে সে অধিকারগুলো যে অধিকারগুলো হচ্ছে পালন না করলে রাষ্ট্র শাস্তি দিতে পারে। তাহলে এখানে লিখেছে নৈতিক অধিকার হচ্ছে মানুষের বিবেকবোধ থেকে উৎসাহিত হয়, এটি রাষ্ট্র কর্তৃক প্রণীত হয় না, এর কোনো আইনগত ভিত্তি নাই, তাছাড়া এই অধিকার ভঙ্গকারীকে কোনো শাস্তি দেওয়া হয় না। নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে। বাংলাদেশের নৈতিক অধিকার আর পাশ্চাত্যে কোনো একটা রাষ্ট্রের নৈতিক অধিকার একরকম নাও হতে পারে। এটা যার বিভিন্ন দেশের সংস্কৃতির উপর নির্ভর করে। আইনগত অধিকার, যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত সেগুলোকে আইনগত অধিকার বলে। অর্থাৎ এই অধিকারগুলোর ক্ষেত্রে যদি লঙ্ঘন করা হয় তাহলে রাষ্ট্র শাস্তি দিতে পারে। আইনগত অধিকারকে 2 ভাগে ভাগ করা, কয়েক ভাগে ভাগ করা হয়েছে। দেখো, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার। সামাজিক অধিকারগুলো কি? সমাজে সুখ শান্তিতে বসবাস করার জন্য আমরা সামাজিক অধিকার ভোগ করি। যেমন আমাদের জীবনের নিরাপত্তার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা এবং মত প্রকাশের অধিকার, পরিবার গঠনের অধিকার, শিক্ষার অধিকার, আইনের দৃষ্টিতে সমতা লাভের অধিকার, সম্পত্তি লাভের অধিকার, ধর্ম চর্চার অধিকার। এখন এগুলোকে প্রত্যেকটাতে যে কোনো একটা উদাহরণ দিয়ে কিন্তু
হ্যাঁ, বোঝানো যায় এবং প্রত্যেকটা উদাহরণ থেকে একটা উদ্দীপক বানানো সম্ভব। ধরা যাক আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সে দেশের সরকার তাদের স্থানটা দখল করবার জন্য তাদেরকে নির্বিচারে হত্যা করেছে এবং যারা বাঁচতে পেরেছে তারা পলায়ন করে বাংলাদেশে চলে এসেছে। এখন তোমরা বলো তো এখানে রোহিঙ্গারা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? সামাজিক অধিকার থেকে। হ্যাঁ, এখানে তাহলে কোন উদাহরণটার সাথে মিলতেছে সামাজিক অধিকারটা? আইনগত অধিকার, জীবন রক্ষা। আইনগত অধিকারের একটা এইসব ক্ষেত্রে শুধু আইনগত অধিকার বলবা না, তোমার নিচে সাবপার্ট আছে তো সামাজিক অধিকার বলবা। সামাজিক অধিকারের মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে বলতো কোন বৈশিষ্ট্য দিয়ে আমি উদ্দীপকটা বললাম? জীবন রক্ষার। হ্যাঁ, জীবন রক্ষার। আমি আমার জীবন নিয়ে বাঁচতে পারি রাষ্ট্রের মধ্যে, এটা হচ্ছে আমার সামাজিক অধিকার। আচ্ছা, সড়ক আন্দোলনের সময় সড়ক আন্দোলনের ছেলেমেয়েরা রাস্তায় নামলো, রাস্তায় নেমে তারা নিরাপদ সড়কের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে। এমতো অবস্থায় কিছু পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সেখান থেকে তুলে দিল। এটা কোন ধরনের অধিকারের লঙ্ঘন? স্বাধীনভাবে চলাফেরার। হ্যাঁ, এটা আমরা বলবো সামাজিক অধিকারের লঙ্ঘন। তারপর আমরা ব্যাখ্যায় গিয়ে বলবো সামাজিক অধিকারের মধ্যে আছে স্বাধীনভাবে চলাচল এবং মত প্রকাশের অধিকার, যে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আচ্ছা, আকাশ এবং প্রকাশ, হ্যাঁ, তারা দুইজন একই এলাকায় বসবাস করে। আকাশ একটি ছোট চুরি করেছে, আকাশকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। প্রকাশ বড় ধরনের চুরি করেছে কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে যায় নাই, কারণ তার বাবা প্রভাবশালী। এখানে কোন ধরনের অধিকারের লঙ্ঘন হয়েছে? এখানে কোন ধরনের অধিকারের লঙ্ঘন হয়েছে? আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের। না, তোমরা বলবা সামাজিক অধিকারের লঙ্ঘন হয়েছে, পরে গিয়ে বলবা কারণ সামাজিক অধিকারের মধ্যে আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের অধিকারের ব্যাপারটা আছে। আগে বলবা সামাজিক অধিকারের লঙ্ঘন হয়েছে। ওকে মিস। আচ্ছা, রাজনৈতিক অধিকারগুলো হচ্ছে নির্বাচনের অধিকার, নির্বাচিত হবার অধিকার, সব ধরনের অভাব অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়ার অধিকার, এগুলোকে রাজনৈতিক অধিকার বলে। এসব অধিকার ভোগের বিনিময়ে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়। আচ্ছা, রোকসানা বেগম তার এলাকায় নারী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য দাঁড়িয়েছে, কিন্তু তার এলাকার যারা প্রভাবশালী লোকজন তাকে নির্বাচনে না দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের হুমকি দিতে শুরু করলো এবং বলতে লাগলো আপনি তো মহিলা, আপনি নির্বাচিত হওয়ার জন্য যোগ্য নন। এখানে রোকসানা বেগম কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? রাজনৈতিক অধিকার। হ্যাঁ, রাজনৈতিক অধিকার, কারণ নির্বাচিত হওয়া তার রাজনৈতিক অধিকার। আচ্ছা, আয়েশাদের এলাকায় ধরো আয়েশার বয়স 18 হয়েছে, হ্যাঁ, আয়েশা ভোট দিতে গিয়েছে। আয়েশা ভোট দিতে গিয়ে জানলো যে তার ভোট আরেকজন জাল ভোট করে দিয়ে দিয়েছে। এখানে আয়েশা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? মিস রাজনৈতিক অধিকার। হ্যাঁ, রাজনৈতিক অধিকার। তারপর আমরা ব্যাখ্যায় গিয়ে বলবো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হচ্ছে মানুষের এক ধরনের রাজনৈতিক অধিকার, যে অধিকার থেকে আয়েশা বঞ্চিত হয়েছে। আচ্ছা, এরপর অর্থনৈতিক অধিকারগুলো দেখবা খুব মানে এগুলা তোমরা ধরতে খুব একটা কঠিন হবে না। অর্থনৈতিক অধিকারগুলো হচ্ছে জীবন ধারণ, জীবনকে উন্নত এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র প্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ গঠনের অধিকার। একটা উদাহরণ দেই। আচ্ছা, শরীফা এবং শরীফ একই কোম্পানিতে কাজ করে, একই গার্মেন্টসে কাজ করে, কিন্তু তারা দুইজনই 8 ঘন্টা চাকরি করার পরও মাস শেষে শরীফাকে বেতন দেওয়া হয় 500 টাকা আর শরীফকে বেতন দেওয়া হয় 1000 টাকা।
এখানে শরীফা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার। হ্যাঁ, শরীফা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, কারণ তার ন্যায্য মজুরি ছিল, যদি শরীফ 1000 পায় তাহলে সেও 1000 পাওয়ার কথা, কিন্তু মালিক সে নারী বলে মালিক তাকে 500 টাকা থেকে বঞ্চিত করেছে, সুতরাং সে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাহলে তোমরা পারবে না? সহজ না? উদ্দীপকগুলো এই জি ধরনের মিস। হবে। জি মিস। তাহলে দলীয় কাজ হচ্ছে অধিকারের একটা শ্রেণীবিভাগের চার্ট প্রস্তুত করো, এবং জোড়ায় কাজ হচ্ছে সামাজিক রাজনৈতিক অধিকারের পার্থক্য বর্ণনা করো। এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? এবার আমরা তথ্য অধিকার আইনে চলে যাই। তথ্য অধিকার আইন আগে ছিল না, এটা 2009 সালে পাস হয়েছে। তো দেখি মিস আমাদের তথ্য এসডব্লিউ কি অধিকার। থাকবে বললেন? হ্যাঁ, এসডব্লিউ এর কি থাকবে? এই যে ছোট্ট করে চার্ট দেওয়া আছে বইয়ের মধ্যে, দলীয় কাজ আর ও জোড়ায় কাজ অধিকারের পরে। ওকে মিস। এটা কত নম্বর পেজ দ্বারা দেখি? 16 পেজ। 16 পেজের মধ্যে মাঝখানে দেখো বক্স করে দেওয়া আছে। আচ্ছা, তথ্য অধিকার আইন। জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে তথ্য অধিকার আইন একটি যুগান্তকারী আইন। বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তথ্য অধিকার আইনটি 5 এপ্রিল 2009 সালে বলবৎ হয়। বই সামনে থাকলে 5 এপ্রিল 2009 কে আন্ডারলাইন করো, এটা এমসিকিউতে আসে। তো উক্ত তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়। এই আইনটি চালু হওয়ার পূর্বে যেসব তথ্য গোপন ছিল, এখন জনগণ তা জেনে নিজেদের অধিকার যেমন ভোগ করতে পারবে, তেমনি সেই সব প্রতিষ্ঠানের কাজের উপর নজরদারি স্থাপন করতে পারবে, তাদের কাজকে আরো নিয়মতান্ত্রিক এবং সত্যনিষ্ঠ করে তুলতে পারবে। জনগণের শাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই আইনটি সকল নাগরিকের জন্য জানা একান্ত প্রয়োজন। আমাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আমরা তথ্য অধিকার আইনের প্রয়োগ করি না। তথ্য হচ্ছে কোনো কর্তৃপক্ষের গঠন কাঠামো, দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক, বই, নকশা, মানচিত্র, চুক্তি, তথ্য উপাত্ত, লগ, বহি, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনাপত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যে কোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি, ভৌতিক গঠন বৈশিষ্ট্য নির্বিশেষে অন্য যে কোনো তথ্যবহুল বস্তু বা এর প্রতিলিপি। তবে শর্ত থাকে যে দাপ্তরিক নোট বা নোটশিটের প্রতিলিপি এর অন্তর্ভুক্ত হবে না। তথ্য অধিকার অর্থ কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার, এইটা আন্ডারলাইন করো। এক কথায় যদি একের জন্য আসে যে তথ্য অধিকার বলতে কি বুঝো, তখন এক লাইনে লিখতে হলে আমরা একের জন্য এভাবে লিখবো। তথ্য অধিকার হচ্ছে কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার। আইনের বিধানাবলী সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে, এবং কোনো নাগরিকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। তথ্য অধিকার নিশ্চিত করবার লক্ষ্যে প্রয়োজন প্রত্যেক কর্তৃপক্ষ যাবতীয় তথ্যের তালিকা সূচি প্রস্তুত করে যথাযথভাবে সংরক্ষণ করে রাখবে। এবং আমরা দেখি আমাদের যে বিভিন্ন মিনিস্ট্রি গুলো আছে, মন্ত্রণালয় গুলো আছে, তাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে। তাদের ওয়েবসাইট গুলোতে নোটিশ বোর্ড থাকে, নতুন যত আপডেট হয় তারা সেই নোটিশ বোর্ডে সেগুলো আপডেট দিতে থাকে। ওগুলো দেয় কেন? সেগুলো হচ্ছে জনসাধারণের কাছে তাদের জবাবদিহিতার জন্য, স্বচ্ছতার জন্য, যে আমরা কি কি কাজ করছি আমাদের এই আপডেট গুলো জনগণ জানুক। তো এভাবে আমাদেরকে তারা তথ্য দিচ্ছে, এবং তারা যদি তথ্য না দেয় সেক্ষেত্রে আমরা তথ্য অধিকারের মাধ্যমে অধিকার অ্যাপ্লাই করার মাধ্যমে তাদের কাছে জানতে চাইতে পারবো যে আমাদেরকে এই সংক্রান্ত তথ্য দেন। যেসব তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়, এটা এটা হচ্ছে আহ উচ্চতর দক্ষতা বা প্রয়োগের মধ্যে লেজের মতো করে আসে, ছোট করে। প্রথমে বলবে অধিকারটা কোন ধরনের অধিকার, তারপর বলবে যে উক্ত অধিকার প্রকাশ কোন কোন ক্ষেত্রে প্রদান বাধ্যতামূলক নয়। এটার পাশে 3/4 লিখো। এটার পাশে 3/4 লিখো, আর তথ্য প্রাপ্তির প্রক্রিয়ার পাশে শুধু 3 লিখো। এটা 3-এর সাথেই লেজ আকারে আসে, 4-এর সাথে লেজ আকারে আসে না। তথ্য প্রাপ্তির প্রক্রিয়া শুধু প্রয়োগে আসতে দেখেছি, আর আগেরটা হচ্ছে 3/4 জন্য। কোন কোন ক্ষেত্রে তাহলে তথ্য প্রদান বাধ্যতামূলক নয়? এক হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে। আমাদের ডিফেন্সের কিছু সিকিউরিটির ব্যাপার আছে, সে সংক্রান্ত তথ্য তোমার অধিকার নাই জানার। এটা শুধুমাত্র তারাই সংরক্ষণ করবে, কারণ এটার সাথে হচ্ছে আমাদের সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা জড়িত। যে কোনো ধরো একজন ভারতীয় রয়্যাল এজেন্ট বাংলাদেশে এসে সে কয়েকদিন থেকে বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করার জন্য শর্তগুলো পূরণ করে নাগরিকত্ব অর্জন করলো, এরপর তার উদ্দেশ্য হচ্ছে সে কোনোভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করবে। এই জন্য সে এই তথ্যগুলা সংগ্রহ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে কি সরকার সেই তথ্য দিতে বাধ্য? বাধ্য না। এই কারণে
এই বিষয়গুলা অর্থাৎ এই স্পর্শকাতর যে বিষয়গুলো যেগুলোর সাথে আমাদের নিরাপত্তা জড়িত, এসব ক্ষেত্রে তথ্য প্রদান বাধ্যতামূলক নয়। দ্বিতীয়ত, পররাষ্ট্রনীতির কোনো বিষয় যার দ্বারা বিদেশি রাষ্ট্রের অথবা আন্তর্জাতিক কোনো সংস্থা বা আঞ্চলিক জোট বা সংগঠনের সাথে বিদ্যমান সম্পর্ক উন্নয়ন হতে পারে, এরকম বিষয়। কোনো বিদেশি সরকার নিকট থেকে প্রাপ্ত গোপনীয় তথ্য এটা গোপনীয়ই থাকবে, কারণ এটা তো ডিলিংস এর মধ্যে থাকে, দুইটা দেশের মধ্যকার চুক্তিগুলা যেগুলো গোপনীয় তথ্য আদান প্রদান হয় সেগুলো গোপনীয় থাকে। কোন তৃতীয় পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে এমন পরিস্থিতি সৃষ্টি হলে কোন বিশেষ ব্যক্তি বা সংস্থাকে লাভবান বা ক্ষতিগ্রস্ত করতে পারে, এইসব ক্ষেত্রে প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হতে পারে বা অপরাধ বৃদ্ধি পেতে পারে। এমন অবস্থায় জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, বিচারাধীন মামলা সুষ্ঠু বিচার কার্য ব্যাহত হতে পারে। বেশিরভাগ সময় দেখবা কি কোনো ধরনের মার্ডার কেস হলে পুলিশকে তখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি মনে করেন কি জন্য এটা হয়েছে, তখন তারা বলে যে আমরা এখনই বলতে পারছি না, আগে আমরা তদন্ত সাপেক্ষে তখন আমরা বলবো। কারণ হচ্ছে এতে করে তারা অপরাধীরা ধরতে তাদের সমস্যা হতে পারে। এজন্য বিচার নিরাপত্তার কারণে তারা এটা বলে না। বেশিরভাগ সময় দেখবা পুলিশ কিন্তু আগে থেকে বলে না যে কি ধরনের মানে পুলিশ কাকে সন্দেহ করছে, এটা তারা আগে বলে না। এটা হচ্ছে তারা তদন্ত সাপেক্ষে বলবে বলে পেন্ডিং করে রাখে। আচ্ছা, আদালতে বিচারাধীন কোনো বিষয় বা যা প্রকাশে আদালত বা ট্রাইব্যুনালে নিষেধাজ্ঞা রয়েছে অথবা যা প্রকাশ আদালতের অবমাননার শামিল হতে পারে এমন বিষয়গুলা। তদন্তের অধীন কোনো বিষয় যা প্রকাশে তদন্ত কাজে বিঘ্ন ঘটতে পারে। কোনো অপরাধের তদন্ত প্রক্রিয়া অপরাধী গ্রেফতার ও শাস্তিকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয়। আইন অনুসারে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে এমন বিষয়। তারপর কৌশলগত বাণিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্ছনীয় এরূপ কারিগরি বা বৈজ্ঞানিক গবেষণালব্ধ ফলাফল কোনো ক্রয় কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পূর্বে বা উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট ক্রয় বা এর কার্যক্রম সংক্রান্ত জাতীয় সংসদের বিশেষ অধিকার হানির কারণ হতে পারে এই সম্পর্কে কোনো ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য, পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষায় প্রদত্ত নম্বর ইত্যাদি আগাম তথ্য, এই সকল বিষয়ে তোমাদের তথ্য অধিকার কার্যকর হবে না। অর্থাৎ এসব ক্ষেত্রে তোমরা আবেদনও করতে পারবে না তথ্যের জন্য, এবং তোমরা আবেদন করে সেটা যদি কর্তৃপক্ষ নাও দেয় সেক্ষেত্রে তুমি মামলা করতে পারবা না। তো এগুলা হচ্ছে মুখস্থ করতে হবে। তো একটু বোরিং আছে কিন্তু কিছু করার নাই, মুখস্থ করতে হবে। আচ্ছা, তথ্য প্রাপ্তির প্রক্রিয়াটা কি, এটার একটা সুন্দর চার্ট আমি এক জায়গায় পেয়েছি। এটা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ছবি তুলে রাখবো, আগেই ছবি তুলে রাখবো, তারপর তোমাদেরকে দেখাবো। এটা একটা ফ্লো চার্টের মতো করে দেখানো হয়েছে। তো আমরা এখানে ব্যাখ্যা আকারে লেখা আছে সেটা একটু জেনে নেই যে কোনো ব্যক্তি এই আইনের অধীনে তথ্য প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রভু কর্মকর্তার নিকট লিখিতভাবে ইমেইলে অনুরোধ করতে পারবেন, 1 নাম্বার। তারপর ইমেলটা কিভাবে লিখবে, অনুরোধকারীর নাম, ঠিকানা, প্রযোজ্য ক্ষেত্রে ফ্যাক্স নাম্বার, ইমেল ঠিকানা দিবে। দ্বিতীয়ত, যে তথ্যের জন্য অনুরোধ করা হয়েছে সেটা নির্ভুল স্পষ্টভাবে বর্ণনা করবে। তৃতীয়ত, অনুরোধকৃত তথ্যের অবস্থান নির্ণয়ের সুবিধার্থে অন্যান্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক যেসব বিষয় থাকবে সেই সব তথ্যগুলো দিয়ে দিবে। 4, কোন পদ্ধতিতে তথ্য পেতে আগ্রহী তার বর্ণনা, অর্থাৎ পরিদর্শন করা, অনুলিপি নেওয়া, নোট নেওয়া বা অন্য কোনো অনুমোদিত পদ্ধতিতে সে তথ্য প্রাপ্ত হতে চায়। এটা তথ্য যে পেতে চায় তা সে কোন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে পেতে চায় সেটা উল্লেখ করবে। এই 4টা জিনিস উল্লেখ করার মাধ্যমে সে আবেদনটা করবে। আবেদনটা করার পর তথ্য প্রদান কিভাবে হবে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ধরো চিঠিটা আসলো বা মেইলটা আসলো, আসার পর অনুরোধ প্রাপ্তির তারিখ থেকে কমপক্ষে 20 দিন, কমপক্ষে 20 কার্য দিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবে ওই যে যে রেসপন্সিবল যে অফিসার থাকবে সে ওই তথ্যটা সরবরাহ করবে। অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে 30 কার্য দিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করতে হবে। অর্থাৎ একজন যদি অফিসার থাকে রিলেটেড তাহলে 20 দিনের মধ্যে, আর যদি একাধিক অফিসার রিলেটেড থাকে তাহলে 30 দিনের মধ্যে তারা তথ্য সরবরাহ করবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো কারণে তথ্য প্রদানে অপারগ হলে অপারগতার কারণ উল্লেখ করবে এবং আবেদন প্রাপ্তির 10 কার্য দিবসের মধ্যে তিনি অনুরোধকারীকে অবহিত করবেন যে কি কারণে তিনি তথ্য দিতে পারেন নাই। তাহলে তিনটা হচ্ছে তথ্য প্রদানের পদ্ধতি। তোমাদের কাজ হচ্ছে তথ্য অধিকার আইনের গুরুত্ব বর্ণনা করা, এটা আরেকটা হোমওয়ার্ক। তথ্য অধিকার আইনের গুরুত্ব তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এখন
আমরা নাগরিক রাষ্ট্র থেকে যে কতগুলো অধিকার পেলাম, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এই সকল অধিকার ভোগের বিনিময়ে রাষ্ট্র আমাদের কাছে কিছু পায়। রাষ্ট্র যেটা পায় এবং আমরা রাষ্ট্রের জন্য যেসব করা আমাদের উচিত সেগুলো হচ্ছে কর্তব্য। তাহলে দেখি আমরা কর্তব্য সম্পর্কে কি বলা হয়েছে। রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার রয়েছে, অনুরূপ রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য রয়েছে। কর্তব্য পালন ব্যতীত শুধু অধিকার ভোগ করা প্রত্যাশিত নয়। এটা শুধু রাষ্ট্র কেন, এটা আমরা পরিবারের ক্ষেত্রে বলতে পারি। আমরা পরিবার থেকে অনেকগুলো অধিকার পাই, অর্থাৎ আমাদেরকে শিক্ষা, আমাদের পড়াশোনা করবার জন্য অর্থ দেওয়া হয়। হ্যাঁ, আমাদেরকে বিভিন্ন এই যে ছোট থেকে বড় করে তোলা হয়, এগুলো হচ্ছে আমাদের পরিবার থেকে প্রাপ্ত অধিকার। এর বিনিময়ে আমরাও কিছু কর্তব্য পালন করি, পরিবারের ছোটখাটো কাজে সহযোগিতা করি, এরকম। তো রাষ্ট্র হচ্ছে ব্যাপক আকারে বড় আকারের রাষ্ট্র বলবো, অর্থাৎ সার্বিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের ক্ষেত্রেও একই অবস্থা। তুমি অধিকার ভোগের বিনিময়ে তোমাকে কতগুলো কর্তব্য পালন করতে হবে। যেমন বিভিন্ন অধিকার প্রদানের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের নিজের প্রতি অনুগত এবং দায়িত্বশীল করে তোলে। রাষ্ট্র প্রদত্ত অধিকারের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। এর বিনিময়ে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান করা, আইন মান্য করা, রাষ্ট্র প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা নাগরিকের কর্তব্য। এইখানে কয়েকটা উদাহরণের মধ্যে আমরা অনেকগুলো কর্তব্য পেয়ে গেলাম। এই কর্তব্যগুলো কিন্তু বিভিন্ন ধরনের কর্তব্যের মধ্যে চলে যাবে। দেখো, কর্তব্যের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, সেখানে চলে যাবে এগুলা। অধিকার ভোগ করতে গিয়ে আমরা যেমন দুই ধরনের অধিকার পেয়েছি, কর্তব্যের ক্ষেত্রে আমরা দুই ধরনের কর্তব্য পাবো। একটা হচ্ছে নৈতিক কর্তব্য আর একটা হচ্ছে আইনগত কর্তব্য। এটা ঠিক আগের বারের মতো, যেগুলো হচ্ছে বিবেক থেকে আমাদের করতে হবে, না করলে রাষ্ট্র আমাকে শাস্তি দিবে না, সেটা হচ্ছে নৈতিক কর্তব্য। আর যেটা হচ্ছে না করলে রাষ্ট্র আমাকে শাস্তি দিবে, সেটা হচ্ছে আইনগত কর্তব্য। তাহলে নৈতিক কর্তব্যটা দেখি। নৈতিক কর্তব্য মানুষের বিবেক, সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। যেমন নিজে শিক্ষিত হওয়া, সন্তানকে শিক্ষিত করা, সততার সাথে ভোট দেওয়া, রাষ্ট্রের সেবা করা, বিশ্ব মানবতার সাহায্যে এগিয়ে আসা। এসব কর্তব্য নাগরিকদের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে সৃষ্টি হওয়া, এগুলোকে নৈতিক কর্তব্য বলে। আর আইনগত কর্তব্য, সেগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের শাস্তি হবে। রাষ্ট্রের দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। রাষ্ট্রের আইনের দ্বারা আরোপিত। রাষ্ট্রের প্রতি আনুগত্য পালন করতে হবে। যে আমি রাষ্ট্রের প্রতি অনুগত, রাষ্ট্রের বিরুদ্ধে গেলে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়ে যাবে। আইন মান্য করার ও কর প্রদান করা নাগরিক আইনগত কর্তব্য। আমি যদি কর প্রদান না করি তাহলে কিন্তু রাষ্ট্র আমার বিরুদ্ধে মামলা করতে পারে। এসব কর্তব্য রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত। নাগরিকদের আইনগত কর্তব্য অবশ্যই পালন করতে হয়। এই কর্তব্য পালনে ব্যর্থ হলে শাস্তি পেতে হয়। আইনগত কর্তব্য রাষ্ট্র ও নাগরিকের কল্যাণের জন্য অপরিহার্য। নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো। আইনগত কর্তব্য কয়টা উল্লেখ করা হলো? 3টা উল্লেখ করা হলো। এই 3 ধরনের কর্তব্য যদি আমরা পালন না করি তাহলে রাষ্ট্র আমাদেরকে শাস্তি দিতে পারে। প্রথমত, আমাদেরকে রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, সংবিধান, রাষ্ট্রীয় মূলনীতির প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রের আনুগত্য প্রকাশ পায়। অন্যভাবে বলা যায়, রাষ্ট্রের অস্তিত্ব, সংহতি, সমৃদ্ধি লাভের জন্য প্রয়োজনীয় বোধে নিজের জীবন উৎসর্গ করার অর্থ হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। আইন মান্য করা, আমাদের জীবন, সম্পত্তি, স্বাধীনতা রক্ষা কবচ হচ্ছে আইন। আইন সবার জন্য সমভাবে প্রযোজ্য। আইনের অবর্তমানে সমাজ জীবন অরাজকতাপূর্ণ হয়ে যায়। আইনবিহীন সমাজ, রাষ্ট্র এবং নাগরিকের জীবনের কিছুই কল্পনা করা যায় না। নাগরিক অধিকার, স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে আইন প্রণয়ন করা হয়। সুতরাং নাগরিকদের আইন মান্য করা কর্তব্য। আচ্ছা, জিসান নামে একটা ছেলে, জিসান তোমাদের মতো মধ্যবয়স্ক একটা ছেলে, সে রাস্তা দিয়ে চলার পথে সে হচ্ছে গাড়ি দিয়ে চলছে। সেখানে হচ্ছে গ্রিন সিগন্যাল দিয়েছে গাড়ি ছাড়ার, সরি, রেড সিগন্যাল দিয়েছে গাড়ি বন্ধ করে রাখার জন্য, কিন্তু সে তাও তার গাড়ি ছেড়ে দিল। এখানে জিসান কোন ধরনের কর্তব্য লঙ্ঘন করলো? আইন মান্য কর্তব্য। হ্যাঁ, আইন মান্য করা কর্তব্য। আমরা আগে বলবো এটা হচ্ছে আইনগত কর্তব্য সে লঙ্ঘন করলো, তারপর বলবো সে আইন মান্য করে নাই। কারণ পথের সিগন্যাল মেনে চলা, এটা হচ্ছে আমাদের সড়ক নিরাপত্তার আইন আছে, সে আইনের অংশ। তো আমরা সড়ক নিরাপত্তা আইন যদি না মানি, রাষ্ট্র তখন আমাকে শাস্তি দিবে। তাহলে জিসানকেও শাস্তি দেওয়া হবে। কর প্রদান করা, রাষ্ট্র পরিচালনা করতে সরকারের প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই জন্য সরকার নাগরিকদের উপর প্রত্যক্ষ পরোক্ষ কর আরোপ করা হয়। কাজেই নিয়মিত যথাযথভাবে কর প্রদান করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। আচ্ছা,
অনন্ত জলিল হচ্ছে আমাদের একজন বড় সুপারস্টার, তিনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাঁ, তিনি বছর শেষে ধরো এটা একটা উদাহরণ আর কি, ধরো বছর শেষে সে তার কর প্রদান করে নাই রাষ্ট্রকে, তার যে করগুলো দেওয়ার কথা ছিল, তাহলে এখানে সে কোন ধরনের কর্তব্যের লঙ্ঘন করলো? কর প্রদান। আইনগত কর্তব্যের লঙ্ঘন করলো। কিভাবে করলো? কর প্রদান না করার মাধ্যমে। আমি জাস্ট উদাহরণ বলছি, এমন না যে তিনি কর দেন নাই, তা না, আমি জাস্ট এমনি উদাহরণ হিসেবে বললাম। তাহলে তোমাদের কাজ হচ্ছে আইনগত এবং নৈতিক কর্তব্যের পার্থক্য নির্ণয় করো। এটা তোমাদের 3 নাম্বার হোমওয়ার্ক। ঠিক আছে, আমরা কয়টা হোমওয়ার্ক পেলাম? 3টা হোমওয়ার্ক পেলাম। তোমাদের বই সুন্দর করে বক্স করে দেওয়া থাকে হোমওয়ার্ক গুলা। আমরা এখন অধিকার আর কর্তব্যের সম্পর্কটা দেখি। অধিকার আর কর্তব্যের সম্পর্ক হচ্ছে, দেখো পাশে 3 এবং 4 জন্য, 3/4 জন্য। অধিকার আর কর্তব্য শব্দ দুটি ভিন্ন হলেও এদের মধ্যে সম্পর্ক আছে। প্রথমত, অধিকার ভোগ করলে কর্তব্য পালন করতে হবে, এটা হচ্ছে বাই ডিফল্ট হবে, এটাই স্বাভাবিক। অধিকার ভোগ করলে আমাকে কর্তব্য পালন করতে হবে। যেমন ভোটদানের নাগরিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ নাগরিকের কর্তব্য। ভোটদান নাগরিকের অধিকার, আমি ভোট দিতে পারছি, 18 বছর হলে আমি ভোট দিতে পারবো, এটা আমার অধিকার। আর এটা আমি ভোট দিতে যাব, আমি ভোট দিতে না গেলে আমার ভোটটা জাল হয়ে যাবে, ওইটা হচ্ছে আমার ওইটা পালন না করতে পারাটা হচ্ছে আমার নাগরিক কর্তব্যের লঙ্ঘন। আমার কর্তব্য হচ্ছে ভোট দিতে যাওয়া, যাতে আমার ভোটটা জাল না হয়। সুতরাং বলা যায় যে অধিকার ভোগের মধ্যেই কর্তব্য নিহিত। দ্বিতীয়ত, একজন অধিকার বলতে অন্যজনের কর্তব্য নির্দেশ করে। যেমন আমার যেমন পথ চলার অধিকার আছে, এর অর্থ আমি পথ চলবো এবং অন্যকেও পথ চলতে পথ ছেড়ে দিব। আবার আমি যখন পথ চলবো, অন্যজন আমাকে পথ চলার সুযোগ করে দিবে। কাজে অধিকার কর্তব্যের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তৃতীয়ত, আমার রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ভোগ করি, তার বিনিময়ে আমাদের কর্তব্য পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মান্য করা, কর প্রদান করা, এগুলো হচ্ছে আমাদের কর্তব্য। এইসব কর্তব্য পালনের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় যে অধিকারগুলো আছে সেগুলো ভোগ করি। চতুর্থত, সমাজের সদস্য হিসেবে আমরা শিক্ষা লাভের অধিকার ভোগ করি এবং সমাজের কল্যাণে আমাদের অর্জিত শিক্ষাকে প্রয়োগ করে সমাজের উন্নয়ন করি। শিক্ষা লাভ আমাদের অধিকার, আর অর্জিত শিক্ষা প্রয়োগ করাটা হচ্ছে আমাদের কর্তব্য। সুতরাং বলা যায় অধিকার আর কর্তব্য দুইটাই হচ্ছে সমাজবোধ থেকে উৎপত্তি লাভ করেছে। মূল অধিকার কর্তব্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, একটিকে বাদ দিলে আসলে অন্যটি সম্ভব নয়। তোমাদের এখানে কাজ হচ্ছে, এই কাজের দরকার নেই, এটা আমি হোমওয়ার্ক দিলাম না, ঠিক আছে? আগের 3টা বিতর্কের আয়োজন করতে বলছে, বিতর্ক সম্ভব না। এটা যদি আমাদের কলেজ স্কুল খোলা থাকতো তাহলে আমরা এটা করতে পারতাম। আচ্ছা আচ্ছা, আমরা অনুশীলনীর কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন দেখি তো। কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত? সম্পত্তি ভোগের, মজুরি লাভের, নির্বাচিত হওয়ার, ভোটাধিকার। বলো তো কোনটা সামাজিক? দেখি তোমাদের এতক্ষণ। সম্পত্তি ভোগের। শুভ্রা বলেছো? জি মিস। হ্যাঁ, তুমি পেরে গেছো, অন্যরাও বলবা। হ্যাঁ, এটা শুভ্রা বলেছে, পরেরটা আয়শা বলবা। সমাজ ভেদে কোন অধিকারটি ভিন্নতা দেখা যায়? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক। মিস প্রশ্নটা আবার একটু করেন, নেটে প্রবলেম দিচ্ছে, শুনতে তোমার পারিনি। 2 নাম্বার যে বহু নির্বাচনী প্রশ্ন, সমাজ ভেদে কোন অধিকারটির ভিন্নতা দেখা যায়? সামাজিক। হয়েছে। তাই তো, আরেকবার দেখে নি, আমারও তাই মনে হয় এটা সামাজিকই হওয়ার কথা। না, তোমারটা হয় নাই, উত্তর হবে নৈতিক অধিকার। দেখো, নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, তোমারটা তুমি তাহলে ভুল বলেছো, বইয়ের মধ্যে দাগায় নাও। এটা হচ্ছে নৈতিক অধিকার, সমাজভেদে নৈতিক অধিকার পার্থক্য হয়। ওকে মিস। ঠিক আছে, এবার 3 নাম্বারটা বলবে মাসফিকা। অধিকার ভোগ করতে হলে প্রয়োজন সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করা, সরকারি কাজে সহযোগিতা করা, অন্যকে পথ চলতে সাহায্য করা। নিচের কোনটি সঠিক? মিস ক। চিন্তা করো, আমিও চিন্তা করতেছি।
চিন্তা করে বলো, 1 আর 2 তোমার মনে হচ্ছে, কিন্তু অন্যকে পথ চলতে সাহায্য করে এটাও তো ঠিক আছে। অধিকার ভোগ করতে হলে আমার কি কি প্রয়োজন? মিস আমার মনে হচ্ছে ক হবে। আচ্ছা, এটা তো আমিও কনফিউজ হয়ে গেলাম। কিন্তু ম্যাম সরকারি কাজে তো আমরা সাহায্য করতে পারবো। হ্যাঁ পারবো, এটা আমাদের কর্তব্যের মধ্যে আছে। অধিকার ভোগ করার বিনিময়ে আমাদের কতগুলো কর্তব্য পালন করতে হয়। আমরা এইভাবে পড়েছি না যে অধিকার ভোগের বিনিময়ে আমাদের কতগুলো কর্তব্য পালন করতে হয়। সেখানে বলা হচ্ছিল যে আমরা ভোটাধিকার প্রয়োগ করবো, এটা আমাদের একটা কর্তব্য, রাজনৈতিক কর্তব্য। তারপর হচ্ছে সরকারি কাজে সহযোগিতা করা, আর হচ্ছে অন্যকে পথ চলতে সাহায্য করা। ম্যাম মনে হয় আচ্ছা, 3টেই 1 আর হবে। 2 হবে, 3 হবে না। ও ঠিকই বলছে। উত্তর ক হবে, কারণ অন্যকে পথ চলতে সাহায্য করা এটা হচ্ছে নৈতিক বিষয়। এটার সাথে অধিকার ভোগের সাথে এটা মানে আমি যদি এটা হচ্ছে নৈতিক, একটা নৈতিক অধিকার, এটা নৈতিক কর্তব্য ছিল না, যেটা না করলে রাষ্ট্র শাস্তি দিবে না। তো যেহেতু 3 নাম্বারটা জি হচ্ছে নৈতিক কর্তব্য, তাহলে ওইটা আমরা অ্যাভয়েড করলে এটার জন্য রাষ্ট্রের সাথে আমি দায়বদ্ধ না। সেক্ষেত্রে আমাকে অধিকার ভোগ জি করার মিস। ক্ষেত্রে প্রথম দুইটাই হচ্ছে আমাদের প্রয়োজন। উত্তর কই হবে। মিস এবার আমরা ক নাম্বার। ক উত্তর, হ্যাঁ কই বলেছো না? জি মিস ক বলেছি। হ্যাঁ ঠিক আছে। আসলে এবার একটা উদ্দীপক পড়ি। জনাব হাফিজের মানিকগঞ্জে একটা দিয়াশলাই কারখানা আছে। তিনি তার কারখানা আয়ের উপর প্রতি বছর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন। জনাব হাফিজের দায়িত্বটিকে কি বলা যায়? এটা কোন ধরনের কর্তব্য? নৈতিক অধিকার, নৈতিক কর্তব্য, আইনগত অধিকার, আইনগত কর্তব্য? আইনগত কর্তব্য। হয়েছে, ঠিক আছে, এটা পারছো তুমি। আইনগত কর্তব্য। জনাব হাফিজের উক্ত দায়িত্বটির সাথে নিচের কোনটি অধিক সম্পর্কযুক্ত? রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি, নাগরিকের সামাজিক অধিকার রক্ষা, রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা, নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। এটা ম্যাম গ সহজ, নাম্বার। পারবা। না হয়নি। আমরা যেটা পেয়েছিলাম সেটা কি ছিল? জনাব হাফিজের দায়িত্বটাকে, যে দিয়াশলাই কারখানা আছে, কারখানার এতক্ষণে জাফরিন আসছে, ও কি এতক্ষণ ঘুমাইছিল? আচ্ছা, কারখানার আয়ের উপর তিনি প্রতি বছর কর দেন। আমরা বলেছিলাম হচ্ছে এটা তার আইনগত কর্তব্য। আইনগত কর্তব্যের 3টা ভাগ ছিল না? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। তার মধ্যে কর দেওয়া, কর মিস দেওয়া আমার একটা মনে হয় কর্তব্য রাষ্ট্র, ছিল। এটা মিস যদি আমার আমরা মনে হয় রাষ্ট্র অর্থনৈতিক সমৃদ্ধি সমৃদ্ধ, অর্জন, এটা মনে হয়। হ্যাঁ এটা হবে। তাহলে এটা টিক দাও, এটাই হবে রাষ্ট্রের ক অর্থনৈতিক নাম্বার। সমৃদ্ধি। হ্যাঁ ক। আসলে আমরা একটু সৃজনশীল প্রশ্ন দেখি। আর সময় কতক্ষণ আছে? আচ্ছা, ক ইউনিয়নে 80% লোক শিক্ষিত। উক্ত ইউনিয়নের নির্বাচনে নাগরিকগণ এক্স ও ওয়াই ব্যক্তির মধ্যে এক্স ব্যক্তিকে সৎ যোগ্য বলে চেয়ারম্যান নির্বাচিত করে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এক্স ব্যক্তির এলাকার একটি বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তার ভাইয়ের ছেলে প্রার্থী হলেও যোগ্য প্রার্থীকে অগ্রাধিকার দিয়ে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। আচ্ছা, প্রায় কত বছর পূর্বে গ্রিসে নাগরিক ধারণার উদ্ভব হয়? আমরা মনে হয় খ্রিস্টপূর্ব 2500 বছর আগে দেখছিলাম। ওটা বইয়ে তোমরা খুঁজে পাবা, তোমরা লিখে নিও। দ্বৈত নাগরিকতা বই পেয়ে যাবা। আমরা গতে যাই। ক ইউনিয়নের নাগরিকদের মধ্যে কোন ধরনের কর্তব্য পরায়ণতা লক্ষ্য করা যায়? কোন ধরনের কর্তব্য পরায়ণতা লক্ষ্য করা যায়? চিন্তা করে বলো তো। ধরতে পারোনি তোমরা? এটা কোন ধরনের কর্তব্য পরায়ণতা? মিস সবার ক্ষেত্রে যে একই রকম নিয়ম, এটা এটা আমরা কর্তব্যে পেয়েছিলাম, আইনের চোখে সমতা এটা তো আমরা অধিকারের মধ্যে পেয়েছিলাম। এখানে কর্তব্য চাইছে, আমি বলছি এখানে আমরা নৈতিক কর্তব্য পেয়েছি। নৈতিক কর্তব্য পরায়ণতা কেন পেয়েছি তোমাদের বইয়ের আলোকেই বলি। তোমাদের বইয়ে কর্তব্য 2টা ভাগ দেওয়া হয়েছে, নৈতিক কর্তব্য, আইনগত কর্তব্য।
আইনগত কর্তব্যের 3টা ভাগ দেওয়া হয়েছে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, এখানে রাষ্ট্রের প্রতি আনুগত্যের প্রসঙ্গ নাই। এখানে আইন মান্য করার প্রসঙ্গ নাই। এখানে কর প্রদান করার প্রসঙ্গ নাই। কিন্তু তারা দুর্নীতি করে নাই, তারা ফেয়ার ভাবে একটা নিয়োগ দিয়েছে। তারা কিন্তু চাইলে দুর্নীতি করে ওই যে যোগ্য প্রার্থীকে অগ্রাধিকার না দিয়ে ওই যে ভাইয়ের ছেলেকে প্রার্থী হিসেবে তাকে নিয়োগ দিতে পারতো। এই কাজটা তারা করে নাই। তার মানে তারা দুর্নীতির আশ্রয় নেয় নাই, বরং নীতিগত কাজটা করেছে। তাহলে আমরা বলবো এটা হচ্ছে নৈতিক কর্তব্য পরায়ণ কাজ। ঠিক আছে? এক ব্যক্তি সুনাগরিক সত্যতা যাচাই করে। মিস আমাদের অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স তোমরা চ্যাট বক্সে দাও না, চ্যাট বক্সে লিখে দাও, চ্যাট বক্সে রোল লিখে দাও, নাম রোল। আচ্ছা, এবার 2 দেখি। পীযূষ চক্রবর্তী কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে কানাডা চলে যায়। তিনি কানাডার ভাষা শিখে সরকারি চাকরিতে যোগদান করে সততার পরিচয় দেয়। তার আবেদনের প্রেক্ষিতে কানাডার সরকার তাকে নাগরিকত্ব প্রদান করে। বাংলাদেশ থেকে কানাডার বিমানে যাওয়ার পথে কানাডার আকাশ সীমার মধ্যে তার স্ত্রী রাহুল নামে একটি পুত্র সন্তান জন্ম হয়। আচ্ছা, এখানে রাহুল কোন দেশের নাগরিক হবে? রাহুল কোন দেশের নাগরিক হবে ব্যাখ্যা করো। বলতে পারছো না? কানাডার নাগরিক। রাহুলের এখানে দ্বৈত নাগরিকত্ব হবে, কারণ সে তো ইঞ্জিনিয়ারিং পাস করে কানাডা গিয়েছে। সে তো আগে দেশে ছিল, তার তো দেশের নাগরিকত্ব আগে আছে। ধরে নিলাম সে বাংলাদেশ, ওরা বাংলাদেশ উল্লেখ কেন করে নাই জানি না, কিন্তু সে বাংলাদেশ থেকে কানাডায় গিয়েছে। তো তার বাংলাদেশের নাগরিকত্ব আছে, কানাডার নাগরিকত্ব আছে, তাহলে তার হবে দ্বৈত নাগরিকত্ব। আমরা এটা ব্যাখ্যা করব। তারপর ঘ, পীযূষ চক্রবর্তী কি শুধুই কানাডার নাগরিক হবে? উত্তরে সপক্ষে যুক্তি দেখাও। তোমরা বলবে যে না, পীযূষ চক্রবর্তী দ্বৈত নাগরিকত্ব হয়েছে, যার জন্য তিনি শুধু কানাডার নাগরিক না, তার বাংলাদেশের নাগরিকত্ব আছে। বুঝছো? তার কিন্তু 2টা দেশের নাগরিকত্ব আছে। আর আছে এই যে আজকের চ্যাপ্টার মনে হয় এখানেই শেষ। তোমাদের 3টা হোমওয়ার্ক ছিল, ওই 3টা হোমওয়ার্ক করে ফেলো। হ্যাঁ, আর টাইম শেষ, আমরা এখানে ক্লোজ করছি। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম।